শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখুনিতে আয়াত বিনতে নূর, পর্ব সংখ্যা 7। নিশিতা তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে রিয়ার রুমে ঢোকে। রিয়া তখনও ঘুমে। নিশিতা পানি ছিটকে দিতে রিয়া লাফ দিয়ে ওঠে। কে কে? চোর। নিশিতা হেসে বলে, চোর না আমি, ওর তাড়াতাড়ি। ওরা দ্রুত রেডি হয়ে নিচে নামে। নিচে নামতে নিশিতার মা বললেন, খাবার দিচ্ছি, খেয়ে নে। নিশিতা একবার মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, রিয়া বলে ওঠে, না ছোট আম্মু, আমাদের আজকে কলেজে কাজ আছে। মানে আমাদের কলেজে আর 2 দিন পর অনুষ্ঠান হবে, তাই ডান্স ক্লাস আছে, তাড়াতাড়ি বের হতে হবে। এই বলে নিশিতার হাত ধরে নিঃশব্দে খাবার না খেয়ে বের হয়ে চলে যায়। এদিকে আমিনা বেগম তার রিয়ার মাকে পরস্পরকে বলে, ওরা ডান্সে নাম দিয়েছে, ফারিস যেন না জানতে পারে। তখনই ফারিস রেডি হয়ে নিচে নেমে আসে। ফারিস নিচে নেমে ডাইনিং রুমের দিকে তাকিয়ে পরপর 2 বার চোখ বোলায়। তারপর চেয়ার টেনে বসতে বসতে মায়ের দিকে তাকিয়েও বলে, সবাই কই, বাড়িটা ফাঁকা লাগছে। ছেলের কথা শুনে আফিয়া চৌধুরী গম্ভীরভাবে বললেন, ওরা কলেজে গেছে। ফারিস কিছু না বলে টেবিলে বসতে নাস্তা শুরু করলো। তার মুখের ভাব বোঝায় সে কিছুটা বিরক্ত, কিছুটা ভাবনায়। এদিকে রিয়ার নিশিতা বাড়ি থেকে বের হতেই দেখলো রাজীব ভাই গেটের সামনে দাঁড়িয়ে, হয়তো বের হবে। নিশিতা বলল, ভাইয়া একটু নামিয়ে দিবেন। নিশিতার কথা শেষ হতেই রিয়া রাজীবকে ব্যঙ্গ করে তাকিয়ে হেসে বলল, এই গাধা আবার আমাদের কলেজ পর্যন্ত ড্রপ করে দেবে, তুই কি পাগল নাকি নিশু? রিয়ার কথা শুনে রাজীব পাশ থেকে তাকিয়ে রিয়ার মাথায় হালকা একটা গাঁটটা মেরে বলল, হ্যাঁ, এই গাধাকেই তোর এই গাধাকেই তো তোদের সব কাজে লাগে। এখন মুখ বন্ধ করে গাড়িতে ওঠ, বেশি বকবক করবি না। রিয়া মুখ ফুলিয়ে বলল, আরে আমরা গাধা ভাইয়ার আবার গাঁটটাও মারে, আমার গাধা ভাই আবার গাঁটটাও মারে। নিশা হেসে ফেলল। 3জন মিলে গাড়িতে উঠে বসলো। গাড়ি চালু হতেই রিয়া এক নাগাড়ে কথা বলতে শুরু করলো। গাড়ির ভিতরে রিয়া বকবক শুরু করেছে। নিশিতাও চুপ করে শুনছিল। রিয়া বলল, কাল রাতে যে সিস্টার দেখেছিলাম না, ওটা একদম অসাধারণ। আর রাফি তো আমাকে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। আর নিশির উত্তর, হ্যাঁ, আচ্ছা, না। নিশির মন আজ একটু ফুরফুরে, কিন্তু গাড়ি চালাতে চালাতে রাজীব সম্পূর্ণ চুপ। রিয়া ধারাবাহিক কথা আর নিশির ছোট্ট উত্তর মিলিয়ে গাড়ির ভিতর এক অদ্ভুত কোলাহল তৈরি হয়। তবু রাজীব চুপচাপ, তার চোখের সামনে রাস্তা। ঠিক তখনই তাদের গাড়ি ধীরে ধীরে ট্রাফিক জ্যামে থেমে গেল। ঢাকা রাস্তার ট্রাফিক রোজকার সঙ্গী। রিয়া জানালার বাইরে তাকিয়ে মজা করে বলল, এই যে শুরু হলো আমাদের প্রিয় জ্যাম, আজ নিশ্চয়ই দেরি হবে। নিশি একটু ঝুঁকে বাইরের দিকে তাকালো। হঠাৎ তার চোখে পড়ে গেল একটা রিক্সা, আর রিক্সায় বসে আছে অহনা। মুহূর্তে নিশি চিৎকার করে উঠল, অহনা, এই অহনা। তার ডাক শুনে রিয়াও জানালার দিকে তাকালো। অহনাকে দেখে সেও হইচই শুরু করলো, আরে অহনা, এই দিক, আমাদের সাথে আয়। তাদের দুজনের ডাকিতে অবশেষে অহনা মাথা ঘুরিয়ে তাকালো, চমকে ওঠে ওঠে তারপর হালকা হাসে, কিন্তু সে বুঝতে পারে না কি করবে। দিশা হাত নেড়ে ডাকে, এই অহনা, আমাদের সাথেই কলেজে যাবি, আয় আয়। রিয়া তাড়াতাড়ি রাজীবকে বলল, ভাইয়া, অহনাকে আজকে আমাদের সাথে যেতে দিগো প্লিজ। রাজীব কিছু বলল না। তার চোখ তখনও অহনার দিকে আটকে আছে, রিকশায় বসা মেয়েটার দিকে। কলেজ ড্রেস, অহনার চুল পিঠ পর্যন্ত বেনি করে নামানো, চোখে হালকা কাজল, ঠোঁটে ঝকঝকে লিপ গ্লস, একটা সরল সাদামাটা সৌন্দর্য ছড়িয়ে আছে। রাজীব তাকিয়ে থাকতে থাকতে আস্তে করে বিড়বিড় করে বলল, এই মেয়েটা এত বড় হয়ে গেছে কবে? রিয়া আবার ডাকলো, ভাইয়া শুনতেছ? রাজীব যেন ধ্যান থেকে ফিরল। সে মাথা নেড়ে সম্মতি দিল। নিশিতার নির্দেশ দিল, অহনা, তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে আয়। রাজীব নিজের ব্যাগ খুলে 80 টাকা বের করে দিয়ে বলল, এই নে, রিক্সা ভাড়া দিয়ে অহনাকে নিয়ে আয় দ্রুত। তার কথা বলার ভঙ্গিটা একটু অগোছালো। নিশি বিষয়টা ঠিক বুঝতে পারে না, ব্যস্ত হয়ে নিচে নেমে যায়। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে অহনাকে নিয়ে 3জন গাড়িতে বসে। অহনা মাঝখানে বসতেই রিয়া আবার শুরু, শোন, আজ ক্লাসে কিন্তু আমি স্যারকে জিজ্ঞাসা করব। নিশি, না রে, জিজ্ঞাসা করলে ঝামেলা হবে। অহনা হেসে, তোরা 2জনই না, গাড়িতে এখন 3জনের হয়েছে। আর রাজীব শান্তভাবে ড্রাইভ করতে করতে মাঝে মাঝে লুকিং গ্লাসে চোখ রাখছে অহনাকে। বারবার হঠাৎ অহনার লক্ষ্য করলো লুকিং গ্লাসে তার চোখ রাজীবের চোখ সাথে দৃষ্টি মেলে যায়।
দুই জোড়া চোখ কিছুক্ষণের জন্য আটকে রইল। অহনার বুক ধক করে উঠল। তার মুখে বিস্ময়ের ছাপ। রাজীব দ্রুত চোখ ফিরিয়ে নিল। অহনা ভ্রু কুচকে মনে মনে ভাবতে লাগলো, সে আমাকে এভাবে দেখছিল কেন? কোনো ভুল করলাম নাকি, না অন্য কিছু? সে কিছু ঠিক বুঝতে পারে না। এর মধ্যে গাড়ি কলেজের সামনে এসে থামলো। তিনজন নেমে হইচই করতে করতে কলেজের ভেতর চলে গেল। অহনা ধীরে ধীরে হাঁটা আর পেছন থেকে রাজীবের তাকিয়ে দেখা। অদ্ভুত এক অনুভূতির তার মুখে। ঠিক তখনই রাজীবের ফোনে রিং বাজলো। স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো ফারিস কল করেছে। সে কল ধরলো। জি ভাইয়া। পারিস বলল, ওদের কলেজে ড্রপ করে দিয়েছিস তো? ওরা ঠিক মতো ভেতরে ঢুকেছে তো? জি ভাইয়া, ড্রপ করে দিলাম। ঠিক আছে, এখন তাড়াতাড়ি অফিসে আও, একটা মিটিং আছে। রাজীব সোজা হয়ে বলল, ঠিক আছে ভাইয়া, এখনই আসছি। এই কথা বলে সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এগিয়ে চলে গেল। রিয়ার হাসি, নিশির কথা, অহনের বিস্ময় চোখ, সব মিলে গাড়ির ভেতর জমে থাকা সেই মুহূর্তগুলো রাজীবের মনে থেকে গেল। নিশাদের ড্রপ করে রাজীব যখন অফিসে চলে গেল, সকালটা ঠিক যেমন ছিল তেমনই থেকে গেল। গরম, ব্যস্ত আর একই সাথে অদ্ভুত ভারী। আজ কলেজে ঢোকার মুহূর্তে নিশির বুকের ভেতর যেন এক ধরনের অস্বস্তি লেগে আছে। কেন হচ্ছে সে নিজেও জানে না, বা হয়তো জানে, হয়তো সেই মানুষের কথা ভেবে যাকে সে এড়িয়ে চলছে দিন কয়েক ধরে। দেখতে দেখতে 3টা পিরিয়ড শেষ হয়ে গেল। অনেকদিন পর নাভিদ এসেছে কলেজে। সেদিন ঝামেলার পর সে আর কলেজে ঠিকমতো আসতো না, বিশেষ করে নিশির সামনে পড়বে এই ভয়ে। তবে আজ একই ক্লাসে ঢুকলো, আর ঢুকে সবচেয়ে আগে যাকে দেখলো, নিশি। তার বুকের মধ্যে হঠাৎ কেমন একটা টান তৈরি হলো, অনেকটা অব্যক্ত অপরাধবোধ মেশানো দুঃখের মতো। কিন্তু নিশি, সে চোখ তুলে তাকালোই না। এমন ভাবে চোখ নামিয়ে ফেললো যেন নাভিদ নামের কোনো মানুষকেই সে চেনে না। এই আচরণটা নাভিদকে ভেতর থেকে পড়াতে থাকে। আজকে কলেজে আর কোনো ক্লাস হবে না, কারণ পরশু অ্যানুয়াল ফাংশন, সবার জন্য প্র্যাকটিস, সাজসজ্জা, রিহার্সেল, ভারী ব্যবস্থা। তাই সবাই মিলে অডিটোরিয়ামে গেল। অডিটোরিয়ামের দরজা খুলতেই নানান শব্দ ভেসে আসছে। গান চলছে, কেউ ডান্স স্টেপ নিচ্ছে, কেউ আবার স্টেজ সেট করছে। আলোর ঝিলিক, স্পিকারের কম্পন, আর ছাত্রছাত্রীদের উত্তেজনা, সব মিলিয়ে অডিটোরিয়াম যেন ছোটখাটো ফেস্টিভ্যালের মতো। ওখানে একটা কোনায় বেঞ্চে বসে আছে নিশি, অহনা আর রিয়া। রিয়া উৎসাহে ভরপুর, অহনা চিন্তায় ডুবে। নিশি, তার মুখে উদাস ভাব। অহনা বলল, আমরা তো সেভাবে নাচতে পারি না, কিন্তু তুই তো পারিস নিশু। তুই প্রথমে একা নাচবি, তারপর আমরা দুজন নাচবো, তারপর তিনজন একসাথে। রিয়া মাথা নেড়ে বলল, কিন্তু কোন গান দিব? আমি তো আগে কখনো স্টেজে নাচি নাই, ভয় লাগতেছে। অহনা রিয়াকে কনুই মেরে বলল, তুই ভয় পাস কেন? নিশু আছে না? কেন? নিশি কোনো উত্তর দিচ্ছে না। তার মন এসবে নেই। সে যেন হাজার মাইল দূরে কোথাও চিন্তায় হারিয়ে গেছে। অহনা বিরক্ত হয়ে নিশিকে ধাক্কা দিয়ে বলল, নিশু, শুনছিস? নিশি চমকে উঠে বলল, হ্যাঁ শুনছি। রিয়া ভ্রুকুচকে বলল, তুই আজ অন্য জগতে আছিস নাকি? আয়, প্রথমে তুই প্র্যাকটিস কর। তারা তিনজন দাঁড়ালো। নাচ শুরু হওয়ার সাথে সাথে পুরো অডিটোরিয়াম যেন নিশির দিকে তাকিয়ে রইল। মিউজিক বাজতে তার শরীরে হালকা দুলানি, হাতের ভঙ্গিমা, চোখের অভিব্যক্তি, সবকিছু এত নরম, এত প্রেসফুল যে তাকিয়ে থাকা যায় না। অহনা ফিসফিস করে বলল, মাইরি, এই মেয়ে মানুষ না পড়ি? টিয়া হেসে মাথা নেড়ে বলল, এত সুন্দর নাচে কিভাবে? আমি হলে পা জড়িয়ে ফেলতাম। কিন্তু কেউ টের পেল না। পেল একজোড়া চোখ নিশির উপর এক দৃষ্টিতে তাকিয়েছিল। নাবিদ, তার চোখের পলক পড়ে না। সেই দিনের ঘটনার পর নিশি এভাবে তাকে এড়িয়ে যাওয়া তার বুকের উপর হাজারটা পাথরের মতো চাপ ফেলা। সে নিশিকে বলতে চেয়েছিল, ক্ষমা করে দে, কিন্তু নিশি ভরসা হারিয়েছে, আর তার সামনে দাঁড়ায় না। এই চিন্তা তাকে পুড়িয়ে দিচ্ছে। প্র্যাকটিসের মাঝেই হঠাৎ নিশির ফোন বেজে উঠল। স্ক্রিনে আম্মা। আমিনা চৌধুরী নাম লিখে নিশির মনটা কেঁপে উঠল। সে ফোন ধরলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমিনা চৌধুরী তগড়া চিন্তিত কণ্ঠে ভেসে এলো, দেখবি দেখবি কয়টা বাজে? 3টা। সকালবেলা কিছু খেয়ে বের হোস, এখনো কিছু খাসনি। আমি জানি রাজীব অফিস থেকে আসার পথে তোদের নিয়ে আসবে, তাড়াতাড়ি বাসায় আয়। নিশি ছোট্ট করে বলল, আচ্ছা আম্মু।
ফোন কেটে নিতে রিয়া মুখ ফুলিয়ে বলল, চল তাহলে যাই, আজ আর কিছু হবে না। কলেজ ছুটি হলো, রাজীব এসে দাঁড়ালো। রিয়া আর নিশি চুপচাপ গাড়িতে উঠে বসলো। আজ অদ্ভুত ক্লান্তি। গাড়ি চলছে, কিন্তু দুজনেই কারো মাথায় নেই গান, গল্প, হাসি, সবকিছুই চুপ। কিছু মুহূর্তের মধ্যে গাড়ি চৌধুরী ভিলার সামনে এসে দাঁড়ালো। নামার সাথে সাথে নিশির নজর পড়লো কালো মার্সিডিজ, ফারিসের গাড়ি। তার বুকের ভেতর ধক উঠে উঠলো। যে মানুষটা থেকে সে পালিয়ে চলে যেতে চায়, যার ছায়া থেকেও নিজেকে সরিয়ে রাখতে চায়, সেই মানুষটাই আজ বাড়িতে। ফারিসের কথা মনে পড়তে নিশির বুকটা আটসাট হয়ে গেল। মনে পড়ল তার সেই বলা কথাগুলো, যেন আজও নিশির নিঃশ্বাসে আটকে দেয়। তুই নষ্টামি করতে কলেজে যাস? এই কথাটা ভাবলেই নিশির বুক জ্বলে যায়, আর চোখে পানি এসে যায়। রিয়ার ডাক না দিলে নিশি দাঁড়িয়ে থাকতো আরো কিছুক্ষণ। চল না, কি হলো তোর? নিশি তাকিয়ে দেখলো বাড়ির সামনে নেই। সে দ্রুত পায়ে গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিজেকে লুকিয়ে রাখতে চায়, বিশেষ করে আজ। স্নান করে নীল থ্রি পিস পরে চুল শুকিয়ে নিজেকে যতটা সম্ভব শান্ত করার চেষ্টা করলো, কিন্তু বুকের ভিতর ঝড় থামলো না। ঠিক তখনই রিয়া দরজায় টোকা দিল। নিচে নামতে বলল। নিশি একটু ভয় পেল, ফারিস ভাই নিচে থাকলে, কিন্তু বাধ্য হয়ে নিচে গেল। আজ যা ভয় করেছিল তাই হলো। ফারিস টেবিলে বসে আছে, নিশির পা যেন আটকে গেল। রিয়া হাত টেনে ধরে নিয়ে গেল চেয়ারে বসালে, তবে সে বসলো এমন ভাবে মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ছুরি বসাচ্ছে। ফারিস এক দৃষ্টে তাকিয়ে আছে। নিশি চোখ নামিয়ে নিল। তার ভীষণ অস্বস্তি করছে। ডাইনিং টেবিলে আলাপ চলছে, তনয়ার কথা, দুই বোনের তুলনা, পড়াশোনা। রিয়া আর নিশিতার কথা চলতে থাকে। আরাফাত চৌধুরী যখন বললেন হোম টিউটর আনবেন, একজন ভালো ছেলে, তখন ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তার দৃষ্টি নিশির দিকে গিয়ে আটকে রইল। একটু অদ্ভুত রাগ, ঈর্ষার দখলদার ভাব তার চোখে। হঠাৎ সে চিৎকার করে উঠল, কোনো ছেলে এই বাড়িতে পড়াতে আসবে না বলেছি। সবাই থমকে গেল। ফারিস খাবার না খেয়ে গটগট পায়ে উপরে চলে গেল। নিশির সবাই থমকে গেল। ফারিস খাবার না খেয়ে গটগট পায়ে উপরে চলে গেল। নিশির আর খাওয়া হলো না। সে সোজা রুমে গিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিল। ওড়নাটা ছুড়ে দিয়ে বিছানায় বসতে বুকের ভেতর জমে থাকা কথাগুলো একসাথে বের হয়ে এলো। কেন এমন করেন ফারিস ভাই? আমার দোষটা কি? আমি তো আপনাকে ভুলে গেছি, তবু কেন আমাকে কষ্ট দেন? তার চোখ ভিজে উঠল। কিছুক্ষণ পর সে পড়তে বসলো, কিন্তু মন পড়ে আছে ফারিস ভাইয়ের দিকে। ওদিকে ফারিস 2 ঘন্টা শাওয়ার নিয়ে রুমে এসে নিজেকে আয়না দেখে নিজের সাথে কথা বলে উঠল। কেন আমাকে এভাবে ইগনোর করছিস নিশি? তোকে নিজের করে নিতে চাই, কিন্তু সময় এখনো আসেনি। একদিন তুই ফারিস ওয়াহিদ চৌধুরী হবি, চাস না বা না চাস, চাস বা না চাস। তার চোখে কঠোরতা, কিন্তু ভেতরে চলছে পাগল হয়ে যাওয়া ভালোবাসা। ফারিস নিচে নামার আগে নিশির কান্না শুনে থেমে গেল। তার বুক যেন কেউ চেপে ধরলো। সে থেমে গেল কিছু মুহূর্ত, তারপর দরজায় নক করলো। নিশি দরজা খুলতে ফারিস তাকে দেখলো ওড়না ছাড়া। তার চোখ মুহূর্তে অন্ধকার হয়ে এলো। সে নিশির হাত শক্ত করে ধরল, এত শক্ত যে নিশি ব্যথায় কেঁপে উঠল। কি চাস তুই? অ্যাট্রাকশন? ওড়না না নিয়ে কার সামনে যাচ্ছিস? বাড়িতে 2জন যুবক আছে, ভুলে গেছিস? নিশির চোখ ছলছল করে উঠল। তার কণ্ঠ কাঁপছিল। আমি ভেবেছিলাম রিয়া এসেছে, ভুলে গেছি। ছাড়েন আমাকে ফারিস ভাই, ব্যথা পাচ্ছি। ফারিস থেমে গেল, হাত ছেড়ে দিল। আর কোনো কথা বলল না, সরাসরি নিজের রুমে চলে গেল। নিশি দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। কেন এমন করেন ফারিস ভাই? আপনি তো আমাকে অপমান করেন, তারপরও আমি আপনাকে ভুলতে পারি না কেন? কান্না থামতে পারেনি নিশি। শুধু ওড়না মাথায় দিয়ে ছাদে চলে গেল। পূর্ণিমার আলোতে ছাদটা যেন স্বপ্নের মতো লাগছে। হাওয়া বইছে, গোলাপের গন্ধ, গাছপালা নড়াচড়া। নিশির মনটা একটু শান্ত হলো। তার ইচ্ছে হলো নাচ করতে। অনেক বছর পর সে নিজের সব ভুল ভুলে চাঁদের আলোয় নাচতে শুরু করলো। তার নাচ যেন বাতাসকেও থামিয়ে দিল, আর তার অনুষ্ঠানের জন্য নিজের মতো করে নাচতে থাকে। ফারিসের জরুরি কল আসায় সে রুম থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে কখন যে ছাদে চলে এসেছে সে নিজে জানে না। ঠিক তখন ফারিস ছাদের দরজার কাছে এসে মুখোমুখি দাঁড়িয়ে ছাদের মাঝখানে তাকাতেই তার বুকের ভেতর কেমন করে উঠল। চাঁদের আলোয় দাঁড়িয়ে চুল উড়ছে, হাওয়ায় ওড়না দুলছে, তার শরীরে হালকা দোল, চোখে মায়াবী ভঙ্গি। ফারিস নিঃশব্দ
পারিস নিঃশ্বাস নিল ধীরে, মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, আমার নীলাম্বরী, মাই লিটিল হার্টবিট। তার চোখে রাগ নেই, শুধু অসহায় ভালোবাসা। পারিসের চোখে আজ অন্যরকম ঝিলিক দেখা গেল, কিন্তু এদিকে নাচতে থাকা নিশিতার কোনো হেলদোল নেই যে কে তাকে এত রাগে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। যদি পারিসের চোখে মুগ্ধতে পারিসের নীলাম্বরী দেখতে পেত, তাহলে কি সবকিছু ঠিক হয়ে যেত? রাতের ছাদ হালকা বাতাসে একটু একটু দুলছে, চাঁদের আলো ছড়িয়ে আছে চারদিকে। এই শান্ত নরম আলোকে নিশি নাচছিল মন খুলে, চাপা কষ্ট ঝেড়ে ফেলে। তার প্রতিটি ঘূর্ণে যেন বুকে জমা থাকা দুঃখগুলো আকাশে উড়িয়ে যাচ্ছে। পারিস কিছুক্ষণ আগে ছাদে উঠেছিল, দূর থেকে নিশকে দেখে সে থমকে যায়। যে মেয়েটি তার ভয়ে বহু বছর নাচেনি, আজ সে এত স্বাধীনভাবে নাচছে কেন? ফারিসের চোখে বিস্ময়। নিজের শরীরের প্রতিটি নড়াচড়া এত সুন্দর, এত মায়াবী, যেন সে নাচের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। হঠাৎ নিশির চোখ ফারিসের উপর পড়তে তার নেত্রপতন থমকে যায়। চোখে অবাক বিস্ময়, মনে মনে সে বলে ওঠে, ফারিস ভাই, এত রাতে ছাদে কি করছেন? চিন্তার ঘরে পা যেন ঠিক মতো চলছে না। পড়তে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ফারিস দৌড়ে এসে তাকে কোমর থেকে ধরে ফেলে, নিজের কাছে ঠেকিয়ে রাখে কিছুক্ষণ। তার গলায় দুশ্চিন্তা আর রাগ মেশানো সুর। আর ইউ ম্যাড, ড্যাম ইট? এতটুকু বলে সে নিশিকে ছেড়ে দেয়, তবুও চোখে লুকিয়ে থাকা উদ্বেগ স্পষ্ট। নিশি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পারিস নিজেকে যতই গম্ভীর দেখাক, তার ভেতরে ভেতরে এখনো এলোমেলো ভাব। সে কড়া স্বরে জিজ্ঞাসা করে, এত রাতে ছাদে কি করছিস তুই? ভূতে ধরেছে নাকি? নিশি নিচু গলায় বলে, তোমার ভালো লাগছিল না, তাই একটু ছাদে এলাম। চাঁদটা সুন্দর, তাই। পারিস গম্ভীর গলায় গর্জে ওঠে, মন খারাপ তাই নাচ করছিস? বাহ! নিশি চুপ, কারণ সে জানে ফারিস ওয়াল ফাংশনের কথা জেনে গেলে খুব রাগ করবে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস আরো বলে, যা, এখনই নিচে যা। আবারও মার খেতে চাস নাকি? নিশি কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটে। নিচে নামার আগে একবার পেছনে তাকায় ফারিসের দিকে, কিন্তু ফারিস ইতিমধ্যে চিন্তায় ডুবে গেছে। ছাদে রাখা সোফায় বসে সে গম্ভীর নিঃশ্বাস ফেলল। সেই নাচের দৃশ্য বারবার তার মাথার ফিরে আসছে। যে মেয়ে আমার ভয়ে এত বছর নাচেনি, হঠাৎ আজ কেন? এই প্রশ্ন ঘুরতেই থাকে। তিনি আর বেশি ভাবতে পারলেন না। ফোন বেজে উঠল। তারপর ফারিস ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। নিশি তার নিজের রুমে গিয়ে আঁচল ছুড়ে ফেলে দেয় বিছানায়। তার মধ্যে অস্থিরতা। ফারিস ছাদে কেন ছিল? তাকে ফলো করছিল নাকি? ফাংশনের কথা জেনে ফেলেছে? মাথা ঘুরপাক খেতে থাকে। রাত 11টা দেখে সে অবশেষে ঘুমাতে যায়। ভোরের আজানের সুর ঘুম ভাঙতে নিশি দ্রুত উঠে পড়ে। ওড়না গায়ে নিয়ে ওয়াশরুমে যায়। অজু করে নামাজ শেষ করে কিছুক্ষণ পড়াশোনা করে। 7:30 বাজতেই ছাদে পানি দিতে যায়। হালকা রোদে দাঁড়াতেই তার ফর্সা ত্বক আরো উজ্জ্বল হয়ে ওঠে। ছাদে তাদের সাজানো গাছগুলো, যেগুলো বিশেষ করে নিশির জন্যই আরাফাত চৌধুরী লাগিয়েছেন। গাছগুলো ছুঁতে ছুঁতে হঠাৎ মনে পড়ে, আজ তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তাড়াহুড়া করে রেডি হয়ে চুল শুকিয়ে হিজাব পরে নিচে নেমে আসে। চৌধুরী ভিলার নিচতলার বিশাল ডাইনিং হলটাতে তখনও ভোরের আলো পুরোটা ছড়ায়নি। বড় কাঁচের জানালাগুলো ফাঁক দিয়ে হালকা রোদ টেবিলের উপর ছড়িয়ে পড়ে যেন সোনালি গ্লাস পেন্টিং তৈরি করছে। ঘরটা শান্ত, এতটাই যে চামচের টুংটাং শব্দ স্পষ্ট শোনা যায়। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে আসে নিশি। হিজাব পরা, মুখ ভর্তি একটা হালকা ক্লান্তির ছাপ, তবুও তার উপস্থিতি পুরো ঘরকে আলোকিত করে ফেলে। চোখে নরম ঘুম ঘুম ভাব, চুলগুলো ভেজা, তবুও পরিপাটি। ডাইনিং টেবিলে তখন রিয়া চেয়ার টেনে বসেছে। নিশি বসতে বসতে বলল, কি রে রিয়া, তুই এত তাড়াতাড়ি কবে থেকে উঠছিস? রিয়া ভেঙচি কাটলো, খুবই নাটকিত ভঙ্গিতে। এই, তুই কি আমাকে অলস ভাবিস নাকি? এই 2-1 দিন দেরি হলে কি মানুষ অলস হয়ে যায়? আমি তো রোজ সকাল সকালে উঠি। তার কথার ধরন এমন যে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। রিয়া সেই নাটকের ভাব দেখে নিশি হাসতে বাধ্য হলো। আচ্ছা আচ্ছা আমার মা, তাড়াতাড়ি খা, আজকে কলেজে তাড়াতাড়ি যেতে হবে, রিহার্সাল আছে, মিস করলে কিন্তু আর ঠিক হবে না। নিশি কথা বলতে বলতে একটা পাউরুটিতে জ্যাম লাগিয়ে মুখে পুরে নিল। আজকে তার ক্ষুধা নেই, মনটা অন্য কোথাও। রিয়া সেটা বুঝতে পারে, তবুও কিছু বলে না। রিয়া যখন খাবার শেষ করার চেষ্টা করছে, তখনই পাশের দিকে তীক্ষ্ণ কিন্তু ইসলামাকে কণ্ঠে ভেসে এলো, না খেয়ে একটাও বাইরে যাবি না বাসা থেকে, আমিনা চৌধুরী।
চৌধুরী পরিবারের সেই মমতাময়ী অথচ শক্ত মানসিকতার মা। তার কথা শুনে নিশি আর রিয়া বাধ্য ছাত্রীদের মতো আবার বসে পড়ে। নিশি মুখ বাঁকিয়ে বলল, আম্মু খেতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলে কি হবে, শরীর তোমার, যত্ন আমার, চুপচাপ খেয়ে নাও। মায়ের চোখে এমন আদেশ থাকে যা অমান্য করা অসম্ভব। নিশি 2-3 চামচ খেলো, তারপর মায়ের হাতে চুমু দিয়ে বলল, আম্মু আজকে হয়তো একটু লেট হবে, তুমি প্লিজ আমাকে কল দিও না। লাস্ট রিহার্সাল মিস করতে চাই না। আমিনা চৌধুরী নিশির চুলের হাতে হাত বুলিয়ে একটা মায়াময়ী হাসি দিলেন। ঠিক আছে, তবে খুব বেশি দেরি করবি না। মা হয়ে সন্তানকে নিয়ে চিন্তা হয় যে, সেটা এখন বুঝবি না, একদিন নিজে মা হলে বুঝবি। নিশির মনে একটু নরম হয়ে এলো, মাকে জড়িয়ে ধরলো আরো একবার। তনয়ার আগমন ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো তনয়া। ব্যস্ত ফ্যাশনে বলল, কিন্তু ভীষণ ব্রিলিয়েন্ট একজন মেয়ে। হাত থেকে ব্যাগটা নামাতে নামাতে বলল, চল আজ তোদের সাথেই যাব, মজা হবে। তনয়া মানেই চৌধুরী ভিলার এনার্জি লেভেলে দ্বিগুণ হয়ে যায়। রিয়া খুশি হয়ে বলল, চল একসাথে যাই। তিনজন একসাথে গেলে কলেজে ঢুকতে ভিআইপি ফিল আসবে। তাই তিনজন গাড়িতেই উঠলো। ড্রাইভার ইঞ্জিন চালু করতেই গাড়ি হালকা কম্পন নিয়ে সামনে এগিয়ে গেল। গাড়িতে ওঠার পর হইচই শুরু। রিয়া একটু দুরন্ত সেই ভঙ্গিতে তনয়ের দিকে তাকিয়ে বলল, আপু আমাদের দুলাভাই কি করে? তনয়া চমকে উঠে যাওয়ার ভান করলো। দুলাভাই? কোন দুলাভাই? তোর কোনো দুলাভাই নাই? রিয়া মিটিমিটি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো সারাদিন ফোন নিয়ে বসে থাকো। কার সাথে কথা বলো সেটা তো জানি না আমরা। তনয়া একটু লজ্জা পেয়ে চোখ ঘুরে উত্তর দিল, ও আমার ফ্রেন্ড, তুই বেশি বুঝিস না। তোর এই ছোট মাথায় এত চাপ নিতে হবে না। তার কথার ধরনে একটা নরম আদর লুকানো ছিল। রিয়া আর নিশি দুজনেই হেসে উঠল। গাড়ির ভেতর পুরোটা জুড়ে আনন্দের রোল পড়লো। কিছুক্ষণ পর গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। রিয়া নিশি নেমে দাঁড়ালো। তলায় হাত নেড়ে বলল, ভাই তোরা ভালো থাক, আমি পরে আসছি। কিন্তু গাড়ি কিছু দূরে এগোতেই তনয়ার চোখ পড়ল রাস্তার মোড়। সে হঠাৎ বলল, আজকে ভার্সিটিতে যাব না। ড্রাইভার, গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিন। ড্রাইভার কিছু না বলে গাড়ি ঘুরিয়ে দিল। তনয়ার মুখে তখন এক রহস্যময় শান্ত ভাব। মনে হলো কোথাও খুব জরুরি একটা জায়গায় যাচ্ছে, যেটা কাউকে বলা যাবে না। গেটের সামনে দাঁড়িয়ে রিয়া ফোন বের করে অহনাকে কল করতে থাকে, কিন্তু ফোন বারবার ব্যস্ত। রিয়া মুখ কুচকে বলল, এই মেয়ে কলেজে আসার আগে কার সাথে এত কথা বলে? অবশেষে তারা দুইজন কলেজের ভিতর প্রবেশ করতেই সামনে দেখা হয়ে গেল অহনাকে। অহনা হেঁটে আসছে, হালকা ক্লান্ত, চোখে বিস্ময়। তোরা কোথায়? আমি তোকে কল দিয়েছিলাম। রিয়া বিরক্ত হয়ে বলল, তুই আমাকে কল দিচ্ছিস? আমি তোকে কল দিচ্ছি। কে কারটা পাইছে? মাথা খারাপ। অহনা মাথায় হাত দিয়ে আওয়াজ বলে উঠল। এই দৃশ্য দেখে নিশি হেসে লুটোপুটি। নাবিদের আবির্ভাব। তারা ক্লাসরুমের দিকে যেতে না যেতেই নাবিদ সামনে এসে দাঁড়ালো। তার চোখে অস্বস্তি। নিশি পাশ কাটিয়ে যাওয়া চেষ্টা করতে নাবিদ বলল, প্লিজ দাঁড়া নিশি, আমার সাথে তোর কথা আছে। নিশি থামলো। নাবিদ বলল, দেখ যা হওয়ার হয়েছে, কিন্তু আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আমি আর তুই সবসময় ভালো ফ্রেন্ড হয়ে থাকবো, কিন্তু এভাবে ইগনোর করিস না। সে খুব শান্ত, খুব ভাঙা গলায় বলল। নিশি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু শুধু ফ্রেন্ড, আর কিছু না। নাবিদ মাথা নেড়ে সম্মতি দিল। নিশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসে ঢুকে গেল। ফারিস তখন নিজের রুমে ঘুমিয়ে। বড় ঘড়ির অ্যালার্ম বেজে উঠতে বিরক্ত হয়ে উঠে বসলো। শান্তিতে ঘুমাতেও দিবে না কেউ। ঠিক তখনই তার ফোনে কল। নিহান, তার সেক্রেটারি। নিহান বলল, স্যার আপনার 30 মিনিট পর মিটিং। আজকে ডিল সাইন করার লিস্টও আছে, ক্যান্সেল করব? ফারিস চোখ কষলে বলল, না আসছি, রেডি হয়ে নিচে নামতেছি। ফারিস তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে ফর্মাল স্যুট পরে নিচে নামলো। নিচে নেমে যায়, কিন্তু ড্রয়িং রুম ফাঁকা, নিশিতা নেই। ফারিসের বুকের মধ্যে অদ্ভুত এক খালি অনুভব ছুঁয়ে গেল। সে নিজেই বুঝতে পারে না কেন নিশিকে না দেখলে এভাবে অস্বস্তি লাগে।